26-এর নির্বাচন নিয়ে কি ভাবছে গণমানুষ তাই জানতে স্টার নিউজ চষে বেড়াচ্ছে পুরো বাংলাদেশ। আর তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে উত্তরের জেলা জয়পুরহাটে। স্টার নিউজ এখন জয়পুরহাটে। আমরা রয়েছে জয়পুরহাট এবং অসাধারণ চমৎকার একটি জেলা কিন্তু এই জয়পুরহাট, এবং এখানে প্রায় 10 লাখ মানুষের বাস। 5টি উপজেলা রয়েছে জয়পুরহাটে, প্রায় 7 লাখের বেশি ভোটার এখানে রয়েছে এবং 2টি সংসদীয় আসন রয়েছে। আমরা আসলে স্টার নিউজের তরফ থেকে 26-এর নির্বাচন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে রয়েছেন যারা এই জয়পুরহাট জেলার প্রতিনিধিত্ব করেন তারা, এবং একই সাথে যারা ভোটার তারা রয়েছেন। এবং এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম আবির। কে আছে আমাদের সঙ্গে শুরুতেই সেটি নিয়ে একটু আলোচনা করব, তাদের সাথে পরিচিত হব এবং এরপরে আমরা মূলত আমাদের এই অনুষ্ঠানটি শুরু করব। প্রথমে আমরা যদি ডানে বলি তাহলে আমাদের সঙ্গে রয়েছেন জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। এরপরে আমার বায়ে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন। আমার আরো ডানে আরেকজন নেতা রয়েছেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি নাজবুল হাসান মাহমুদ, এবং আমার বায়ে রয়েছেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু। আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, সবুজ পাতায় ছেয়ে যাওয়া আলুর ক্ষেত, মূলত আলু উৎপাদনেই সমৃদ্ধ এই জনপদ। তবে কেমন আছেন চাষিরা? জয়পুরহাটে আলু চাষ, ধান, শসা এরা বিশেষ করে বেশি আবাদ হয়। তারপরে আমরা ন্যায্য মূল্যে তো এগুলো পাই না। এই যে আলুর দাম কম, হ্যাঁ, ধানের দাম কম, সারের দাম দ্বিগুণ, তাহলে আমরা কৃষকরা কি করে চলবো? কৃষি নির্ভর এই জনপদের নাম জয়পুরহাট। এই জেলাতেই দেশের সর্ববৃহৎ চিনিকল, তাই কৃষির ওপর এই জনপদের অর্থনীতি। তবে খাতটির প্রসারে নেই কার্যকর উদ্যোগ, রয়েছে সুপেয় পানির সংকট, বেহাল যোগাযোগ আর স্বাস্থ্যসেবা। জয়পুরহাটের বৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান হচ্ছে সুগার মিল। এই সুগার মিল দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হয়নি। আমরা চাই জয়পুরহাটে যে নেতৃত্বে আসুক, জয়পুরহাট সুগার মিলে নিয়ে কাজ করবে। জয়পুরহাট 250 শয্য হসপিটাল, যেটি 250 শয্য কার্যকর নয়। এখানে জনবল নাই, ভালো চিকিৎসা হয় না, ডক্টর কম। এইটা হচ্ছে আমাদের অনুরোধ, যে এমপি হবে সে যেন এই হসপিটালের পাশে দাঁড়ায়। জয়পুরহাটে সংসদীয় আসন 2টি, সদর ও 5 বিবি নিয়ে গঠিত জয়পুরহাট 1, যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য। অন্যদিকে কালাই, খেতলাল ও আক্কেলপুর নিয়ে জয়পুরহাট 2। যে কোনো এমপি হোক আর মন্ত্রী হোক, যে কোনো যেটাই আসুক, রাস্তাঘাট আমরা চাই। রাস্তাঘাট ভালো না হলে গাড়ি চালাইতে পারি না। বর্ষার দিনে আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। যেই আসুক না কেন এমপি হিসাবে, সরকার হিসাবে আমাদের তাদের কাছে একটাই প্রত্যাশা, তারা যেন এই আমাদের জয়পুরহাট জেলাবাসীকে, কৃষককে, সাধারণ মানুষকে সুনজরে দেখে। স্বাধীনতার এত বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি সম্ভাবনাময় এ জেলায়। কয়লা, চুনাপাথরের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ জয়পুরহাটে পরিকল্পিত উন্নয়নের অপেক্ষায় এখানকার ভোটাররা। ওমর ফারুক, স্টার নিউজ। দর্শক, আমরা আসলে এই অনুষ্ঠানটি শুরু করছি এবং 2টি ভাগে আমরা এই অনুষ্ঠানটি করব। প্রথমে আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি আসলে ছুড়ে দিতে চাই এই প্রতিনিধিদের কাছে, এবং এরপরে দর্শক অর্থাৎ যারা ভোটার রয়েছেন এই জয়পুরহাটের, তারা আসলে তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন সেই প্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশা কি, জানবার কি রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমি একটু আসতে চাই জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের কাছে। জনাব গুলজার হোসেন, একটু জানতে চাই আপনার কাছে, 5 আগস্টের পরে তো আমরা একটা দীর্ঘ সময় পেলাম, 1 বছরের বেশি সময়। এই সময়টিতে বিএনপি এবং আপনার তরফ থেকে জয়পুরহাটের সাধারণ মানুষের জন্য আপনারা কি করেছেন? ধন্যবাদ স্টার নিউজকে, ধন্যবাদ দর্শকবৃন্দ। এবং জয়পুরহাট 5 আগস্টের পর জয়পুরহাট জেলা বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড করেছে। তার মধ্যে একটা হলো আমাদের জয়পুরহাটের গণমানুষের জন্য কৃষি প্রধান এলাকা, কৃষকের বিশেষ করে জয়পুরহাট জেলায় আলু উৎপাদন বেশি হয়, ধান হয়। আলুর স্টোরেজে অনেক অনিয়ম ছিল, সেটা দূরীভূতকরণের জন্য আমরা কাজ করেছি। জেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করেছি, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছি। আমরা জয়পুরহাটের নতুন আমাদের পেঁয়াজ, মরিচ সহ যেটা নিত্য প্রয়োজনীয়, সবসময় প্রোডাকশন হয় না, সেই প্রোডাকশন কাজ করেছি। তার জন্য ছোট স্টোরেজ 20টার মতো স্টোরেজের উদ্দীপনা দিয়েছি। এবং আমাদের বিশেষ করে জয়পুরহাটের ট্রাফিকিং সহ যত সমস্যা ছিল আমাদের
বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা কাজ করেছি। 5ই আগস্টের পর বিশেষ করে একটা অস্থিতিশীল অবস্থা ছিল, সেটাকে স্থিতিশীল অবস্থার জন্য প্রশাসনের সঙ্গে আমরা কাজ করেছি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনা যে আমাদেরকে সবসময় জনগণের পাশে থাকতে হবে এবং জয়পুরহাটবাসীর জন্য কাজ করবে, বাংলাদেশের জন্য কাজ করবে। আপনারা জনগণের পাশে থাকবার চেষ্টা করছেন। আমরা আবার আসবো, এবার আমরা একটু জেলা জামাতের আমিরের কাছে আসতে চাই, ডাক্তার ফজলুর রহমান সাইদ। একই প্রশ্ন আপনাকে করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়ে এই দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, সামনে নির্বাচন, কি করেছেন, কেন জনগণ আপনাকে ভোট দিবে? আমরা 5 আগস্টের পরে জয়পুরহাটে, বিশেষ করে আমাদের এই জয়পুরহাট কৃষি প্রধান দেশ, এজন্য কৃষকের উৎপাদনের জন্য আমরা বিশেষ করে যেটা আলু উৎপাদন, আমাদের বড় একটা ভারী চিনি শিল্প আছে, সেখানে আখ উৎপাদন, এরপরে আমাদের এই এলাকায় কলার চাষ হয়, তারপর ধান পাট সহ অন্যান্য আবাদ হয়। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কৃষকদেরকে উৎসাহ প্রদান। দ্বিতীয় আমরা যেটা করেছি সেটা হলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যেমন কন্যা দায়গ্রস্ত পিতা, তার বিবাহের জন্য ব্যবস্থা করা, কোনো মানুষ দুর্ঘটনায় কবলিত পড়লে তাদেরকে সহায়তা করা, চিকিৎসার ক্ষেত্রে যারা দুস্থ চিকিৎসা করতে তার চিকিৎসার সহায়তা করা, এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এরপর তৃণমূল পর্যন্ত জনগণের কাছে এই জয়পুরহাটকে শান্ত রাখার জন্য, আমরা জয়পুরহাটকে সম্প্রীতির দেশ, জয়পুরহাট সম্প্রীতির জেলা, শান্ত রাখার জন্য আমরা চেষ্টা করেছি। সব মিলেই জনগণের পাশে আমরা ছিলাম। জামাত ইসলামী মানবতার কল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে আমরা এই কাজগুলি করেছি। জনসাধারণের পাশে আপনারা ছিলেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জনাব মাহমুদ, আপনার কাছেও একই রকম ভাবে জানতে চাই, কি করেছেন আপনারা তো সামনে নির্বাচন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে স্টার নিউজকে আমরা স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্টার নিউজের শ্রোতা এবং দর্শকবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি। এরপরে আমরা যেটা বলবো সেটা হলো 5 আগস্টের পর থেকে আসলে জনগণের যে চাহিদা যতটা পূরণ করার আমাদের সাধ্যের মধ্যে ছিল সেটা আমরা পূরণ করছি। প্রথমে 5 আগস্টের পর বাংলাদেশের যে পরিবেশ ছিল, আমরা আইনি সহায়তা প্রদান করেছি, রাস্তাঘাটে ট্রাফিকের কাজগুলো আমরা করেছি, হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা আমরা দিয়েছি, পাশাপাশি যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যয় বহন করার মতো সক্ষমতা রাখেন না, তাদের চিকিৎসার ব্যয় বহনের বিষয়টা আমরা দেখেছি। আবার প্রশাসনিক যে বিভিন্ন জায়গায় দুর্বল অবস্থা ছিল তাদের সঙ্গে সমন্বয় করে আলোচনা করে প্রশাসনিক অবস্থাকে সচল করার ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। এবং যেহেতু আমাদের জয়পুরহাট কৃষি বান্ধব একটি এলাকা, কৃষকদের জন্য আমাদের আগামীর ভাবনা আছে যে তাদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু করব। কৃষকদের জন্য আপনাদের ভাবনা কি, সেটা নিয়েও আমরা বিস্তারিত জানবো। এবার একটু এনসিপির যে জেলা যুগ্ম সমন্বয়কারী রয়েছেন তার সাথে একটু ওমর আলী বাবু, আপনার কাছে একই রকম জানতে চাই, এই যে গণঅভ্যুত্থানের পরে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা তৈরির প্রধান স্টেক হোল্ডার যদি আপনাদেরকে বলি, আপনারা আসলে কি করলেন এই নতুন করে আকাঙ্ক্ষা যে তৈরি হলো জনগণের মাঝে? জি, ধন্যবাদ স্টার নিউজকে এবং আমার সহবিজ্ঞ আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা আছেন সকলকে ধন্যবাদ। যে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, আমরা জাতীয় নাগরিক পার্টি বিগত 28 তারিখে ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দল আত্মপ্রকাশ করেছে। তারপর থেকে আমরা জয়পুরহাটে যেটি করার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে সাধারণ জনগণ এবং প্রশাসনের একটা যেই সমন্বয়, যাতে করে কোনো ধরনের মব সৃষ্টি যাতে না হয়, এই কাজটাতে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। পাশাপাশি আপনি জানবেন যে নতুন দলের কাঠামোমূলক অনেক কিছু কাজ আমাদের বাকি আছে। আমাদের অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদেরকে এই মুহূর্তে ফেস করতে হচ্ছে, একদম রুট লেভেল পর্যন্ত জনগণের কাছ থেকে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে জনগণের কি ধরনের চ্যালেঞ্জ আপনারা জনগণের পক্ষ থেকে ফেস করছেন? আমাদের নতুন দল গঠন হওয়ার পরে অনেক কাজ থাকে আমাদের, মানে এখন আপনারা মূলত দল গোছানোর কাজ করছেন। জি, দল গোছানো। আমি এই সুযোগটা নিতে চাই, দল গোছানোর যেহেতু কাজ হচ্ছে, আপনাদের প্রধান সমন্বয়কারী যিনি ছিলেন উনি পদত্যাগ করেছেন আপনার দল থেকে এবং বলেছিলেন যে হয়তো আপনার দল তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা পুরো দেশব্যাপী কিন্তু দেখলাম এনসিপির বাকশাসের বিভিন্ন প্রার্থী বা যদি বলি যে নেতা, তারা কিন্তু পদত্যাগ করেছেন। মানে এইটা কেন, এই পদত্যাগের হিড়িক কেন, আপনি কি মনে করেন? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, বিগত 15 বছরের যে একটি সিস্টেম, মানে যে স্বৈরাচারী কায়দায় আমাদের দেশ পরিচালিত হয়েছিল, আমরা দেখেন যে সেখানে 15 মাসে বা 1 বছরের ব্যবধানে এই সমস্যাগুলি কিন্তু আমরা দূরীভূত করতে পারবো না।
যার কারণে হয়তো তাদের কাছে মনে হয়েছে যে মানুষের যে আকাঙ্ক্ষা বা জনগণের যে চাহিদা সেই জায়গা পূরণ হচ্ছে না। সেই জায়গা থেকে তারা মনে করছে যে আসলে আমার এখানে থেকে হয়তো সেই প্রত্যাশা পূরণ হবে না, সেই জন্য হয়তো তারা তাদের কাছ থেকে পদত্যাগ করেছেন বা দল থেকে চলে গিয়েছেন। তবে আমি মনে করি যে এটি হচ্ছে মূল কারণ নয়। আমরা নতুন দলের যেই চ্যালেঞ্জ আমি যে বললাম, এখানে আমাদের বহুমুখী কাজ আমাদেরকে করতে হচ্ছে। একই সাথে আমাদের দল গোছানো, এরপরে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, এরপরে প্রশাসনের সাথে সমন্বয় করা, এই কাজগুলোতে আমাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে। তো আমরা আশা রাখি যে আগামী দিনে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এনসিপির মাধ্যমে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। প্রশাসনের সাথে আপনাদের দূরত্ব কেন তৈরি হলো, কেন গ্যাপ তৈরি হলো, সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো পরে। আমরা আবারও জানতে চাইবো জনাব আমিরের কাছে, মানে একটু একটা আসতে চাই জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ। যেটা জানতে চাই যে জামাত ইসলামী তো একটা গণতান্ত্রিক দল হিসেবে তারা নিজেদেরকে দাবি করে, সেই জায়গা থেকে আমরা যখন এখানে গত দুদিন ধরে কাজ করছি, জানলাম যে আপনি দীর্ঘদিন ধরে জামাতের আমির হিসেবে রয়েছেন, সেটি প্রায় 8 মেয়াদ অথবা 16 বছর, 15-16 বছর, 20 বছর। সেটি কেন, মানে জামাতকে নতুন নেতৃত্ব চাচ্ছে না নাকি 20 বছর ধরে সবাই আপনাকে চাচ্ছে? জামাত ইসলামী একটা গণতান্ত্রিক দল। এখানে আমাদের যারা ভোটার আছে তাদের ভোটে নির্বাচিত হয়। তো দীর্ঘ 2 বছর পর পর এক টার্ম আমাদের, তাদের 10টা টার্ম পার হয়ে গেছে আমার। তাতে এখানকার আমাদের যারা ভোটার, মানে আমাদের যারা রোকন, তারা যে মানে ভোট দেয়, সেই ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়। সেভাবেই আমি নির্বাচিত হয়ে আসছি এবং জনগণ নির্বাচন করেছে বলে আমি নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করছি। ওকে, মানে এর মধ্যে কোনো অগণতান্ত্রিক চর্চা বা জোর করে টিকে থাকা এই ধরনের কোনো কিছু নাই, মানে তারা সন্তুষ্ট আপনার উপর? গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। জি। ওকে, আমি আহ্বায়ক জেলা বিএনপির একই রকম প্রশ্ন করতে চাই আপনার কাছেও। বিএনপি তো একটা বড় দল, সেই বড় দল আপনাদের এখানে আপনি আহ্বায়ক হিসেবে রয়েছেন, মানে কমিটি বিএনপি কবে দিবে? আহ্বায়ক কমিটি দিয়ে কতদিন বিএনপি চলবে বলে আপনার মনে হয়, বা আপনি নতুন কমিটি দেবার জন্য কেন্দ্র থেকে কি ধরনের নির্দেশনা আপনাদের কাছে আছে? ধন্যবাদ। আমাদের আহ্বায়ক কমিটি আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে সব কমিটি আমাদের করতে হবে। করার পর জেলা কাউন্সিল হবে, তার মধ্যে আমাদের 3টা ইউনিট আমাদের প্রায় প্রক্রিয়ার শেষ দিকে এসে এই নির্বাচনের ডামাডোল বাজার জন্য আমাদের একটু, মানে নির্বাচনের আগে আপনারা এডিটে যেতে চাচ্ছেন না? বিষয়টা না, যেতে চাচ্ছি না, আমরা চালিয়ে যাচ্ছি। যদি 3টা কাউন্সিল থানা কাউন্সিল হয়ে যায়, আমাদের ওয়ার্ড ইউনিয়ন হয়ে গেছে, আমাদের বিশেষ করে কালাই এবং কালাই পৌর এবং পাঁচবি পৌর, এই 3টা কাউন্সিল আমরা সব প্রস্তুতি আছে। সেন্ট্রালে আমরা বলেছি, তারা যদি প্রক্রিয়া বলে হওয়ার পর জেলা কাউন্সিলও সম্ভব, তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমাদের যে কোনো সময় জেলা কাউন্সিল নির্দেশনা হতে পারে। ওকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে একটু আসতে চাই। ইসলামী যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর মধ্যে জামাতের নেতৃত্বে বা জামাতকে ধরে একটা জোট হবার সম্ভাবনা আমরা জাতীয় পর্যায়ে আলোচনা দেখছি। যদি সেটি হয়, সেক্ষেত্রে জয়পুরহাটে ইসলামী আন্দোলনের অবস্থান কি হবে? জামাত কি তাদেরকে কোনো আসন ছেড়ে দিবে, নাকি ইসলামী আন্দোলন নিজেদের মতো করে নির্বাচন করবে, জামাত তাদের মতো করে নির্বাচন করবে? আমরা যেহেতু ইসলামী দল করি, আমাদের চেইন অফ কমান্ড এটা আমাদের খুব শক্তিশালী। আমাদের কেন্দ্র বা আমাদের আমির যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এখন আপাতত ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট 2টি সিটে প্রার্থী ঘোষণা করেছেন। আমরা 2টি সিটেই আমাদের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এখন কেন্দ্র বা আমাদের দল যদি মনে করেন যে এই সিটে আমাদেরকে বসতে হবে, কাউকে ছেড়ে দিতে হবে অথবা ওখানে উঠতে হবে, এটা সম্পূর্ণ কেন্দ্রের বিষয়, কেন্দ্র থেকে এটা সিদ্ধান্ত হবে। তার মানে আপনাদের কোনো বক্তব্য থাকবে না, যদি ছেড়ে দিতে বলা হয় তাহলে আপনারা ছেড়ে দিবেন? জি, ছেড়ে দিতে বললে ছেড়ে দিবেন। ধন্যবাদ। আমি এনসিপির যে যুগ্ম সমন্বয়কের কাছে আসতে চাই। আমরা যে আলাপটি করছিলাম, যে আপনি বলছিলেন প্রশাসনের সাথে দূরত্ব তৈরি হয়েছে, মানে এই সরকারকে তো বলা হয় আপনাদেরই সরকার, আপনারা এই সরকারকে নিয়োগ করেছেন, প্রধান উপদেষ্টা এর আগে এই ধরনের কথা বলেছেন, এবং এরপরে একটা সময় আপনাদের দেখা গেল যে প্রশাসনের সাথে আপনাদের সুসম্পর্ক, আপনাদের ছাড়া প্রশাসন কোনো কাজই করছিল না। 1 বছরে কি এমন হলো যে দূরত্ব তৈরি হলো বা এই ধরনের জটিলতা তৈরি হলো আপনাদের সঙ্গে? দেখুন, আসলে জাতীয় রাজনীতি এবং লোকাল রাজনীতি পুরোপুরি ভিন্ন। আমাদেরকে যদিও সরকারি দল বা কিংস পার্টি বলা হয়, তার বাস্তবায়ন কিন্তু আপনি রুট লেভেল পর্যন্ত দেখবেন না। আমরা যতটুকু চেষ্টা করেছি, চিন্তা করেছি যে আমরা সাধারণ জনগণের পাশে থেকে কাজ করার, সেই জায়গা থেকে এখন
বেশি কোনো সুযোগ সুবিধা নেওয়া, এরপরে প্রশাসনের সাথে আলাদা কোনো দূরত্ব তৈরি হওয়া আমার জয়পুরহাটে এরকম হয়নি বলে আমি মনে করি। ওকে, কিন্তু দেশের বিভিন্ন জেলায় তো আমরা দেখলাম যে বিভিন্ন নেতাকর্মীরা অনেক আঙুল ফুলে কলা গাছের মতো হয়ে গেল। এনসিপির নেতাকর্মীরা দুদকে তাদের বিরুদ্ধে মামলা চলছে, তদন্ত চলছে। লোকাল পলিটিক্স মানে ভিন্ন, এক এক জায়গার এক এক রকমের অবস্থান। যদি আপনাকে উদাহরণস্বরূপ বলি যে আমাদের জয়পুরহাট আসলে খুবই শান্তিপ্রিয় আমাদের জয়পুরহাটের মানুষ। আপনি আমাদের পার্শ্ববর্তী বগুড়া জেলাতেই যদি যান, সেখানে দেখবেন যে এখানে কিছুটা প্রভাব, পেশি শক্তির অবস্থান এখানে রাজনীতিতে দরকার, না হলে এখানে রাজনীতি আসলে টিকে না। তো আমরা জয়পুরহাটে যেটা দেখি বা মনে করি যে আমাদের এখানে রাজনৈতিক সহাবস্থান আছে, প্রশাসন বা জনগণের সাথে আমাদের আন্তরিকতা আছে। এর বাহিরে কোনো মানে পেশি শক্তির প্রভাব আপনারা এখানে দেখছেন না জয়পুরহাটে? জি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো। আমরা দর্শকদের কাছেও যেতে চাই, যারা আসলে নাগরিক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কি বলছেন, কি ভাবছেন সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই এবং একই সাথে তাদের প্রশ্ন নিতে চাই। এই মুহূর্তে আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, অথবা কোন প্রার্থীকে আপনারা প্রশ্ন করতে চান, যদি একটু হাত তোলেন। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। আমার নাম মোহাম্মদ সাগর চৌধুরী। আমার প্রশ্নটা জামাতের আমিরের কাছে। আমি কোটা সংস্কার আন্দোলনে জয়পুরহাটে 2টা মামলা হয়েছে, সেই মামলার আসামি। আমি কোটা সংস্কার আন্দোলনে 21শে জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত জেলে ছিলাম। জেলে 100+ আসামি ছিল। প্রত্যেকটি আসামি বিএনপি নেতাকর্মী, অন্য কোনো দলের নেতাকর্মী আমরা দেখিনি। আমার জামাতে আমিরের কাছে প্রশ্ন যে আপনাদের একজনও নেতাকর্মী গ্রেপ্তার হলো না, মামলা খাইলো না, এর কারণটা আমরা জানতে চাই। এবং আপনাদের 5 আগস্টের পর যেভাবে রাজপথে আমরা সক্রিয় দেখছি, 5 আগস্টের আগে ততটাই আমরা নিষ্ক্রিয় দেখেছি। এই কারণটি আমি আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের আগে আমরা নিষ্ক্রিয় ছিলাম কথাটা সঠিক নয়। জামাত ইসলামী সবসময় ময়দানে আছে। বিগত 17 বছরের আন্দোলনে এই জয়পুরহাটে 14 জন শহীদ হয়েছে। ময়দানে সক্রিয় না থাকলে কোনোদিনই শহীদ হতো না। হাজার হাজার কর্মী মামলা হয়েছে, শত শত ভাইরা জেলখানায় থেকেছি। আমি 4 বার গ্রেপ্তার হয়েছি। সুতরাং আমরা নিষ্ক্রিয় ছিলাম না। আর 5 আগস্টের পরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখার জন্য সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছি। জয়পুরহাটকে শান্ত রাখার চেষ্টা, আলহামদুলিল্লাহ জয়পুরহাট শান্ত আছে। বিশেষ করে জেলা বিএনপি এবং আমরা সবাই মিলে কিন্তু জয়পুরহাটকে শান্ত রাখার চেষ্টা করছি। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং আগামী দিনের জয়পুরহাট যেন শান্তিপূর্ণ থাকে, জয়পুরহাট যেন শান্তিপূর্ণ নির্বাচন হয়, সে প্রচেষ্টায় আছি। জনগণের পাশে আছি এবং জনগণের সাথে আমরা মিশে আছি। ওকে, ধন্যবাদ। তিনি আসলে বলছিলেন যে গত এই 15 বছরে 14 জন মারা গেছেন জামাত ইসলামের এবং তিনিও কয়েকবার জেল খেটেছেন। সুতরাং তিনি আসলে এই নিষ্ক্রিয় থাকার বিষয়টি তিনি মানতে চান না। আমরা আরেকজন এই মুহূর্তে আরেকজনের প্রশ্ন নিতে চাই। হ্যাঁ, আমি নাইম। আমার প্রশ্নটা হচ্ছে গোলজার আঙ্কেলের প্রতি। বিএনপি জুলাই সনদের মসজিদে স্বাক্ষর করেছে এবং কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি, অর্থাৎ আপনারা চূড়ান্তভাবে এই নীতিগুলোর সঙ্গে একমত ছিলেন। এখন বলছেন জুলাই সনদে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস নেই, তাই বিএনপি সেটার বিরোধিতা করতেছে। তাহলে এখন প্রশ্ন হলো, তখন কি আল্লাহর আস্থাধীন নীতিতে সই করেছিলেন, নাকি এখন রাজনৈতিক সুবিধার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছেন? 2 ক্ষেত্রে প্রমাণ হয়, হয় আপনারা তখন প্রতারণা করেছেন, নয়তো এখন ধর্মকে রাজনীতির হাতে হিসেবে বানাচ্ছেন। কোনটা সত্য? 2 ক্ষেত্রে বিষয়টা পরিষ্কার, হয় তখন প্রতারণা করেছেন, নয়তো এখন ধর্মকে রাজনীতির হাতে হিসেবে ব্যবহার করতেছেন। ধন্যবাদ। আসলে এটা আমাদের সেন্ট্রাল বিষয়, এটা জাতীয় রাজনীতির ব্যাপার। এটা নিয়ে যে প্রশ্নটা করেছে আমাদের এটা ক্লিয়ার করবে। এখন আমরা এটাতে ক্লিয়ার হয় নাই যে জাতীয় রাজনীতি আমাদের সালাউদ্দিন সাহেব কিংবা আমাদের মহাসচিব সহ আমার চেয়ারম্যান সাহেব এটা ক্লিয়ার করবেন এবং তারপরে আমরা এটার উত্তর দিব। কিন্তু জাতীয় রাজনীতির সঙ্গে আমরা লোকাল রাজনীতিতে মিলাতে চাচ্ছি না। বিশেষ করে জামাতের আমির সহ আমাদের যে আমরা 4 জন বসে আছি, আমাদের জয়পুরহাট জেলা হৃদয়তাপূর্ণ এবং স্বাভাবিক জীবনযাপন করছি। সেন্ট্রাল যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তে আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জয়পুরহাট গড়ার জন্য যাকে প্রতিনিধি করবে তাকে নিয়ে আমরা জয়পুরহাট নতুন করে করব। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিষয়গুলো আমরা এই যেহেতু আমরা জয়পুরহাট নিয়ে কথা বলছি, সুতরাং জয়পুরহাটের সমস্যা কি, জয়পুরহাট থেকে আপনারা কি চান, আপনাদের প্রার্থীদের তরফ থেকে আপনারা কি ধরনের বিষয় চান, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা আবারও প্রশ্নে ফিরবো। তার আগে আমি একটু জেলা বিএনপির আহ্বায়কের কাছে আসতে চাই। কিছুক্ষণ আগেই বলছিলেন বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে আমি যতখানি দেখলাম গতকাল আসার পরে,
এখানে একটি হাসপাতাল রয়েছে যেটি 250 শয্যায় উন্নীত করা হয়েছে এবং সেখানে জনবল যেটি রয়েছে প্রায় 35 কোটি টাকা খরচ করা হয়েছে। সেখানে একটি আইসিইউ রয়েছে, কিন্তু আমরা 22 সালে বা 20 সালের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়েছে এই বর্ধিতাংশটি। কিন্তু আমরা দেখলাম বা যতখানি আমরা সাধারণের অভিযোগ শুনলাম যে বড় কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয়, বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয় বা ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং আইসিইউটা চালানোর মতো ক্যাপাবল জনশক্তি তাদের মধ্যে নেই। সেটি নিয়ে আপনার ভাবনা কি? আপনি আসলে এটিকে কর্মক্ষম করবার জন্য আপনার পরিকল্পনা কি? আসলে জয়পুরহাট সদর হাসপাতাল এটা বিএনপির সময় প্রতিষ্ঠা। আমাদের বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন। এটা 50 শয্যা বিশিষ্ট ছিল, পর্যায়ক্রমে 100 শয্যা, এখন 250 শয্যা বিশিষ্ট হয়েছে। শুধু একটা ব্লেম দিলেই হবে না, এখানে 100 জনের ব্যবস্থাপনা আছে, 250 শয্যা নয়। এবং বিশেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় না। অনেক এখানে যে আইসিইউ আছে, এই আইসিইউতে সাধারণ কোনো মানুষ যেতে পারে না। এখানে ডিসিএসপি কিংবা তাদের নিয়ন্ত্রিত কোনো মানুষ যদি এখানে অ্যাসাল্ট হয় কিংবা আইসিইউতে রাখার মতো তারা যেতে পারছে। সাধারণ মানুষের এখনো প্রক্রিয়া আসে নাই এবং এটার নাকি ডিসিএসপি দের মানুষরা কি অসাধারণ? মানে ওনারা যেতে পারছেন, ওনাদেরকে দিচ্ছে আইসিইউ তাদের পরিবারের কেউ হলে কিংবা তাদের, কিন্তু আমাদেরকে সেই আইসিইউ ব্যবহার করতে দেওয়া হয় না। আমি নিজে দেখেছি এবং পরিদর্শন করে দেখেছি এবং এটা তারা বলছে এখনো হ্যান্ডওভার হয় নাই, এই জন্য তারা দিতে পারবে না, কিন্তু প্রশাসনিক লেভেলে সেটা দিচ্ছে। সেটা আমাদের দাবি হলো যে ডাক্তারগুলো, যেহেতু জয়পুরহাট সদর যে হাসপাতাল ছিল আমাদের, যেটা র্যাব ক্যাম্পে, এখানে 5 জন ডক্টর বসে থেকে বেতন নাই। আমি বারবার বলেছি যে এটাকে রেফার করে সদর হাসপাতালে ডাইভার্ট করার জন্য, বিশেষ করে যে পরিমাণ রুগীর চাপ, সেই রুগীর জন্য আশেপাশে যেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার যায় না ঠিক মতো, সেই ডাক্তারগুলো ডাইভার্ট করে যদি সদর হাসপাতালে নেওয়া হয় তাহলে সেবা পাবে। এবং আমাদের যে ব্যবস্থাপনা, যত সুন্দর পরিবেশ অন্যান্য নর্মাল ক্লিনিকে, মানে আমাদের বেসরকারি যে ক্লিনিক আছে তার চেয়ে অনেক উন্নত জয়পুরহাট সদর হাসপাতাল, কিন্তু আমাদের সেই ব্যবস্থাপনার অভাবে আমাদের কিন্তু মানুষ ট্রিটমেন্ট, এটা ব্যবস্থাপনার উদ্যোগ। আমাদের ডক্টর এখানে বড় বড় ডক্টররা থাকতে চায় না, কিছুদিনের মধ্যে চলে যায়। যারা লোকাল আছে, লোকাল ডক্টরকে ডাইভার্ট করাতে হবে। কিন্তু এর সঙ্গে আরেকটু যোগ করে রাখি, এরকমও আমার কাছে আমি নিজে দেখেছি যে সদর হাসপাতাল রুটিন ওয়ার্ক, যে সকাল 8টা থেকে 2টার মধ্যে তারা বাইরে এসে অপারেশন করে রুগী দেখে, এরকম আমার জানা মতে। তাই আমাদেরকে এই ব্যবস্থাপনা ফিরে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি যদি কোনো ডাক্তারকে যদি কোনো থ্রেট করি কিংবা এটা নিয়ে বলি, তখন তারা মনে করে আরেকজন কাছে শেল্টার নিচ্ছে, সেই শেল্টার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে জয়পুরহাটে যদি একটা তারুণের উৎসবে আমরা বলেছি এসে দেশ বদলায় পৃথিবী বদলায়, কিন্তু আমি নিজেকে বদলাই, তারপর আমরা জয়পুরহাট বদলাবো, তারপরে দেশ বদলাবো, তারপরে পৃথিবী বদলাবো। যদি নিজেকে বদলাতে না পারি তাহলে দেশ বদলানো যাবে না, পৃথিবী বদলাবো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আমির। আপনার কাছে যেটি জানতে চাই, জয়পুরহাটের হাসপাতাল নিয়ে উনি যেটি বলছেন, আপনারাও কি একই রকম শিকার? মানে আপনাদের যারা জনসাধারণ রয়েছে, মানে নাগরিক রয়েছে, আপনাদের দল নেতাকর্মী, তাদেরকেও কি এই আইসিইউ ব্যবহার করতে দেওয়া হয় না? মানে শুধু প্রশাসনের লোকজন এটি ব্যবহার করে এরকম? আসলে জয়পুরহাট 250 শয্যার অনুমোদন হয়েছে, কিন্তু এখনো জনবল কাঠানো পায়নি। যদিও 5 আগস্টের পরে এখানে বরাদ্দও ছিল না, পরে আমরাও একটা চেষ্টা করেছিলাম, পরে বরাদ্দটা এসছে, কিন্তু এখনও জনবল কাঠামোটা 250 শয্যার হয়নি, মাত্র 100 শয্যার জনবল কাঠামো দিয়ে গোটা হাসপাতাল চলে। এক্ষেত্রে এই জন্য প্রয়োজন, আসলে আমি একদিন যেদিন গেলাম তো প্রথমে আমাকে ঘুরে ঘুরে দেখালেন, বললেন যে ভাই দেখুন এখন প্রায় 800 রুগী আছে, এইখানে একটা মেডিকেল হাসপাতাল দরকার। যদি থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তার এখানে অবস্থান করবে এবং মানুষের চিকিৎসার সুবিধা হবে। তারপরে হলো যে জনবল কাঠামো যদি সব পায়, 500 শয্যা হয়, তাহলে জনগণ তার চিকিৎসা সেবা পাবে। আর আইসিইউ এর ব্যাপারে যেটা আমাদের গুলজার ভাই বলেছেন, ওটাই যে আসলে এখনও এটাকে মানে করা হয়নি, যে কারণেই ওপেন করা হয়নি। মানে ওপেন করা যদি না হয় তাহলে তো সেটি সবার জন্য ওপেন করা হবে না, কিন্তু কিছু মানুষের জন্য ওপেন করা হবে, কিছুদের জন্য হবে না। এটি নিয়ে আপনারা কাজ করছেন না বা ডিসিএসপি বা প্রশাসনের সাথে কথা বলেছেন? একান্তই সীমিত আকারে এটাকে করা হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা করার জন্য বলেছি যে এটাকে ওপেন করা এবং সকল মানুষের সুবিধার জন্য এটাকে নিয়ে আসা আর কি। আমি একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি জেলা সেক্রেটারি নাজমুল হাসান মাহমুদের কাছে আসতে চাই। জয়পুরহাট তো কৃষি নির্ভর অর্থনীতি, এখানে এই অর্থনীতি রয়েছে। বিশেষ করে আলু যারা চাষ করেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে একেবারেই স্টোরেজ নাই। এই আলু যে এত বিশাল পরিমাণ 9 লক্ষ মেট্রিক টন আলু বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, প্রতি বছর এখানে উৎপাদন হয়। সেটি নিয়ে আপনাদের ভাবনা কি? এই যে কৃষকরা কষ্ট করেন, আলু চাষ করেন, বাংলাদেশে সব থেকে বেশি আলু
বা প্রথম বা দ্বিতীয় অবস্থানে জয়পুরহাটের অবস্থান, সেটি আপনারা কি কাজ করছেন আলুর বিষয়ে? আলুর দিক থেকে যেহেতু বাংলাদেশের মধ্যে জয়পুরহাট জেলাটি বিখ্যাত, সেই তো আমি মনে করি এবং বাস্তবতাতেও সত্য যে জয়পুরহাটের কৃষকদের জন্য যে আলু সংরক্ষণ করা এবং নিরাপত্তা, আলুর যে বীজ আলুর যেটা নিরাপদ প্রদান করা, এই ধরনের কোনো ভালো গুণগত মানসম্মত প্রতিষ্ঠান নেই। আমি মনে করি যে আগামীতে আমরা যদি ইনশাআল্লাহ পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারি, বিশেষ করে আমার নির্বাচনী এরিয়া কালাইখেতলা লাকিলপুর, আমি অবশ্যই পুরা জেলা সহই কথা বলছি যে জেলার জন্য গুণগত মানসম্মত হিমাগার বা স্টোর প্রতিষ্ঠার চিন্তা ভাবনা আছে। জি, আমি ওমর আলী বাবুর কাছে আসতে চাই। দুজনই বলছিলেন, যিনি বিএনপির নেতা এবং জামাত ইসলামের নেতা, বলছিলেন যে সীমিত আকারে আইসিইউ দেয়া হয় প্রশাসনের যারা রয়েছেন তাদের। এনসিপিও তো প্রশাসনের একটা অংশ ছিল একটা সময়, বা এখনো আছে কিনা আপনি ভালো বলতে পারবেন। আপনারা শুধু এটি অংশ আপনারা পান সেই সুবিধা, নাকি আপনারাও পাচ্ছেন না? আমরা তো নতুন রাজনৈতিক দল হিসাবে আবির্ভূতই হয়েছি। এখন পর্যন্ত অনেক কিছু সরকারি অফিস আছে যেগুলো আমি নিজে এখন পর্যন্ত যাইনি বা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর এখানে লোকাল জেলা হিসাবে বা ছোট জেলা হিসাবে যে একটা আমাদের পরিচিতি বলেন বা যে একটা নেগেটিভিটি বলেন, এটা হচ্ছে যে আমরা চাইবো যে একটা প্রশাসনিক জেলা, সেটা ছোট এবং বড় যাই হোক না কেন, আমাদের এই জেলায় যতগুলো নাগরিক আছে তাদের মৌলিক যেই সেবা বা মৌলিক অধিকার, এগুলো যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব। বিগত দিনে আমাদের যে সিন্ডিকেট বা সিস্টেম যেগুলো ছিল, এগুলোর জন্য আমরা মূলত কাজ করব। এই সময় কি কোনো সিন্ডিকেট আছে জয়পুরহাটে? দেখুন, এখানে আপনার হচ্ছে যে চিকিৎসা অথবা এই যে ব্যবসার যেই কথাগুলো বলা হচ্ছে, এগুলো জাতীয় সিন্ডিকেটের মাধ্যমেই। কোনো সিন্ডিকেট দেখেন বা কোনো? হ্যাঁ, এখন পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমেই ব্যবসা বাণিজ্যগুলো পরিচালিত হচ্ছে। এখন কে করছে এগুলো আপনাদের মাধ্যমে আমরা আজকে দাবি জানাই যে এই সিন্ডিকেট কোথায় থেকে কিভাবে পরিচালিত হচ্ছে, আপনারা এগুলো বের করুন। আপনি চাইলে বলতে পারেন, আসলেই কারা করছে সিন্ডিকেট, এটা তো আমাদেরও জানতে হবে। না, এগুলো অ্যাকচুয়াল আমাদের কাছে তথ্য নাই, এগুলো জাতীয়ভাবে সিন্ডিকেট হচ্ছে সেটি আপনারা বলতে চাচ্ছেন। আচ্ছা, আমরা আবারও আসবো, আমরা সিন্ডিকেট নিয়ে আলাপ করব। আবারও আমরা একটু দর্শকদের কাছে বা যারা এখানে নাগরিক সমাজ রয়েছেন, অতিথিদের কাছে ফিরতে চাই। কে প্রশ্ন করতে চান নাম বলবেন এবং একই সাথে কাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ জি, উনি করতে চান। আমার প্রশ্ন জামাত ইসলামের আমির সাহেবের কাছে। বিগত 12 বছরের অধিক সময় ধরে ছাত্র শিবির এবং জামাতের কিছু অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং যুবলীগের ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। তাহলে তাদের অপকর্মের দায়ভার জামাত ইসলাম এবং ছাত্র শিবির বহন করে কিনা বা কতটুকুন করছে? জয়পুরহাটে একজন ছেলেও নাই যে শিবির করতে আবার একসাথে ছাত্রলীগের সাথে ছিল। বরং এই ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে ঘরে ঘরে গিয়ে নির্যাতন করেছে, আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, পুলিশকে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। এই জয়পুরহাটের আওয়ামী লীগ যুবলীগ আমাদের এবার নির্যাতন করেছেন, কিন্তু আমাদের কোনো ছেলে যুবলীগ শিবির করেছে এরকম কোনো রেকর্ড জয়পুরের একজনও নাই। আমি জামাত নেতার প্রতি আমার প্রশ্ন রাখতেছি, স্বাধীনতার পর থেকে প্রতিটা দল ক্ষমতায় এককভাবে এসেছে। আপনারা দাবি করেন জনগণের পাশে আপনারা আছেন, আপনারা কেন এককভাবে ক্ষমতায় আসেননি এবং ভোটের পরিমাণ আপনাদের এত নগণ্য কেন? ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি কি উত্তর দিবেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশে আন্দোলন করছে, বিশেষ করে 79 সাল থেকে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে জামাত ইসলামী এদেশে আন্দোলন করছে, জনগণের পাশে আছে। আমরা প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং জনগণের পাশে এখনও আছি। এখন এদেশের জনগণ যাদেরকে রায় দিয়েছে তারাই ক্ষমতায় গেছে। আমরা এখনো চেষ্টা করছি, আমরা আগামী দিনে আশা করছি যে আগামী দিনে জনগণ আমাদের পক্ষে রায় দেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আর প্রশ্ন নিতে চাই। এখানে বিএনপি নেতা গোলজার ভাইয়ের প্রতি আমার প্রশ্ন, আপনারা জয়পুরহাট 1 এবং 2-এ আপনাদের প্রধান প্রতিনিধি হিসেবে কাকে মনে করেন? এবং জয়পুরহাটের মূল, যেহেতু আপনারা এখানকার জনপ্রতিনিধি, মূল 2টা সমস্যার কথা বলবেন। কোন সমস্যাগুলোকে আপনারা চিহ্নিত করছেন প্রথমে এবং কি নিয়ে কাজ করতে যাচ্ছেন যদি সরকার নির্বাচিত হন, গঠন করেন? এখানে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী কারা? মূল প্রতিদ্বন্দ্বী আমাদের জয়পুরহাটে জামাত ইসলামী, জয়পুরহাট জেলার 2 আসনে জামাত ইসলাম মূল প্রতিদ্বন্দ্বী। এবং আমরা যে 2টা কাজের কথা বলেছে, আমরা কৃষি সেক্টরে বিশেষ করে আলু উৎপাদন যে স্টোরেজ হয় তার চেয়ে অনেক বেশি এখানে উৎপাদন হয়, সেটা কৃষকের ঘরে রেখে ন্যায্য দাম পায় না। এটার জন্য এখানে
বিশেষ করে গোটা পৃথিবীব্যাপী দেশব্যাপী চিপসের যে এখানে চিপসের কারখানা, তারপরে এখানে আমাদের কি পরিমাণ আলু উৎপাদন করতে হবে, কি পরিমাণ আমাদের সিন্ডিকেট ভেঙে আমাদের সেই কৃষককে সুযোগ সুবিধা দেওয়া যাবে, সেইভাবে আমরা এগোতে চাই আলুকে কেন্দ্র করে, যেহেতু কৃষি। আর আরেকটা এর সঙ্গে আরেকটা আছে ধানের। আমাদের কৃষকরা কিন্তু ইরিগেশন করে ঠিকই, কিন্তু ইরিগেশনের ন্যায্য মূল্য পায় না, তখন ঝড় বৃষ্টি থাকে, এই ন্যায্য মূল্য পায় না। এটার জন্যে বিএনপি যদি সরকারে যায় তাহলে এটার বিপণন কেন্দ্র করে সরকারি বিপণনকে খোলা বাজারে কিনতে হবে। আমাদের গোডাউনে দিলে এটা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে গোডাউনে আসে, এটাকে আমরা প্রতিহত করতে চাই। এটার মাধ্যমে আমরা কৃষকদেরকে সুযোগ সুবিধা করে দিতে চাই। আলু এবং আলু এবং ধানের সমস্যা সমাধান। আমার একটা প্রশ্ন এই প্রেক্ষিতে, গোলজার হোসেন, সিন্ডিকেট, বাজারে সিন্ডিকেটের কথা বলছিলেন, আপনি নিজেও বললেন যে ধানের যারা এখানে যখন সংরক্ষণ করা হয় গোডাউনে যায় তখন একটা সিন্ডিকেট তৈরি হয়। যদি বিএনপিও বলে সিন্ডিকেট হচ্ছে, এনসিপিও বলে সিন্ডিকেট হচ্ছে, তাহলে সিন্ডিকেট কারা করছে সেটি নিয়ে একটু আমরা আলাপ করতে চাই। শোনেন, বিশেষ করে একটা উদাহরণ দেই। এইবারে যারা আলু স্টোরে রেখেছে তাদেরকে না বলে স্টোরের মালিকরা আলুটা ক্রয় করে নিয়েছে, এবং বিশেষ করে বীজের যে আলু, সে আলু ওরা বলছে আমরা বিক্রি করে দিয়েছি। মূলত এটার মূল কারণটা হলো যে সামনে যে বীজের ক্রাইসিস তৈরি করে তাদেরকে যারা পার্টি, যারা কৃষকরা রেখেছে তাদেরকে বলছে যে না, আলুর দাম কম, যদি বিক্রি না করি আপনারা উঠাবেন না, আমাদের স্টোরের অসুবিধা এখন থেকে পরিষ্কার করব বলে আমি নিজে ভুক্তভোগী। তাই ওই সিন্ডিকেট, এটাও একটা সিন্ডিকেট। আর ওই স্টোরের কেমন করে তারা বলে যে আমরা বিক্রি করে দিয়েছি। যখন এটা কথা বলেছি তখন বলেছে যে আপনারা একটা কাজ করেন, ওনাকে পাঠায় দেন, দিয়ে বর্তমান যে বাজারে যে আলু, খাওয়ার আলু, সেই খাওয়ার আলুর দামের যে বাজারে পাইকারি হচ্ছে সেই দামটা দিয়ে তাকে ছেড়ে দিয়ে। আপনি ছাতাটা তুলে নেন, যেহেতু বৃষ্টি এসেছে। দর্শক, আমরা যেহেতু আমাদের বৃষ্টি সংক্রান্ত জটিলতা, আপনি আবার যদি আসেন। আমাদের এই আলু থেকে শুরু করে ধান সবকিছুতেই সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেট ভাঙতে হলে খোলা বাজারে কিনতে হবে। আমি জানতে চাচ্ছি, আপনি তো জনপ্রতিনিধি, জেলা বিএনপি আহ্বায়ক, আপনিও যদি সাফারিংস এর শিকার হন, সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে সিন্ডিকেটের হোতাটা কোথায়, সিন্ডিকেটটা কিভাবে ভাঙতে হবে, কার সহযোগিতা দরকার, সেটি নিয়ে যখন সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলি তখন প্রশাসন কিংবা যারা এটা সংশ্লিষ্ট তারা বলে আমাদেরকে অবহিত করেন। এটা তো আপনাদের কাজ নয়, আপনাদের কাজ অবহিত করা। এই অবহিত এখন কে সরকার চালাচ্ছে, কি চালাচ্ছে সবই আপনারা জানেন। সেখানে তারা এইভাবে সহযোগিতা করে না। আমরা যদি এটা নিয়ে আন্দোলন সংগ্রাম বেশি করি কিংবা যদি কোনো কথা বলি তখন বলে যে না, একটা বিশেষ একটা দলের এই কাজটা করছে, এটা ঠিক নয়। আমরা চাই যে অমরেল বাবু বলেছে যে সিন্ডিকেট অবশ্যই আলু কেনার সময় কম দামে কৃষকের কাছে নিচ্ছে, ধান কেনার সময় নিচ্ছে, কিন্তু যখন আমরা ধান চাল বাজারে চাল কিনতে যাই, আমি যখন চালটা কিনতে যাই তখন আবার সেটা চড়া দামে। তাহলে আমি একটু জেলা আইনের কাছে ওই বিষয়টা আসতে চাই। মানে আলু এবং ধান মূলত প্রধান যে আপনাদের জয়পুরহাটের অর্থনীতির চালিকা শক্তি যে দুটি ফসল, সেখানে সিন্ডিকেট হচ্ছে। এনসিপি বলছে, বিএনপি বলছে, তাহলে জামাত কি সিন্ডিকেট করছে? কেউ সিন্ডিকেট করছে, সবাই বলছে সিন্ডিকেট করছে। মানে আমরা জানতে চাই কারা করছে। আপনারা তো প্রধান দল জামাত, আপনারা বিএনপি আছেন, তাহলে আপনারা কেন এটি বের করতে পারছেন না যে সিন্ডিকেট কারা করছে, সমাধান কি? আসলে এই জায়গায় সিন্ডিকেটের বড়িয়া হলো কিছু অসাধু ব্যবসায়ী। এই সিন্ডিকেটকে ভাঙতে হলে রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এবং তাদের মাধ্যমেই সিন্ডিকেট ভাঙা সম্ভব। এজন্য কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই সিন্ডিকেট ভাঙাটা কঠিন। আমরা মনে করি যে আগামী দিনে যদি আমরাও জনগণের রায় ক্ষমতায় আসি তাহলে কোনো সিন্ডিকেট থাকবে না ইনশাআল্লাহ। এখন আপনাদের বক্তব্য হচ্ছে যে এটি মূলত এই অন্তর্বর্তীকালীন কারণে এটি হচ্ছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারির কাছে আসতে চাই, আপনিও কি একই রকম মনে করেন যে সিন্ডিকেটের হোতাটা কোথায়, সিন্ডিকেট কেন হচ্ছে? হ্যাঁ, আমি আসলে আমির জামাত হজরতের সঙ্গে একমত যে আসলে সিন্ডিকেটটা মূলত ব্যবসায়ের যে সিন্ডিকেট, ব্যবসাতে আমি যেটা পরোক্ষভাবে ফিল করি সেটা কিছু অসাধু ব্যবসায়ী, এই অসাধু ব্যবসায়ীরাই মূলত সিন্ডিকেটটা করে। আর এই সিন্ডিকেটটা ভাঙার জন্য রাষ্ট্রীয়ভাবে বা বর্তমান সরকারি বা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু নিতে পারে নাই, ব্যর্থ হয়েছে।
যে বাজার মনিটরিং করা, সেটা বাজারের দোকানের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা, এই বিষয়টা মনিটরিং না থাকার কারণে এই সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না। ভোক্তা অধিকারের কাজ, মানে ভোক্তা অধিকারের এখানে তারা কি ধরনের কাজ করে? না, তারা এখানে আসলে আমাদের নজরে তো তাদের কার্যক্রম পড়ে নাই। আমরা তো দেখিনি যে তারা বাজারে মনিটরিং করছে, বাজার মনিটরিং করছে বা কারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে, এটা আমরা তাদেরকে দেখি নাই। আমরা জয়পুরহাট নিয়ে যখন ঘাটাঘাটি করি, বা বিশেষ করে আমি যখন গতকাল দেখছিলাম যে জয়পুরহাটে কি আছে, সম্ভাবনা কি, আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে চুনাপাথরের একটা বড় সম্ভাবনা জয়পুরহাটে আছে। মানে এটি কি পাঠ্যপুস্তকে বা গুগল ঘাটলেই এটি দেখা যাবে? মানে এটির ফিজিবিলিটি কি, বাস্তবিক অর্থে কেন আমরা এই সুযোগটার ব্যবহার করতে পারছি না, নিতে পারছি না? আপনার কি মনে হয় পরবর্তীতে আপনার এটি নিয়ে পরিকল্পনা কি? আমাদের জয়প্রাটের চুনাপাথর ছাড়াও এখানে একটা মিথেন গ্যাস মেবি হয়েছে, এটার পরীক্ষা নিরীক্ষা চলছে। চুনাপাথর যে উঠাবে কিনা এটা নিয়ে, কিন্তু বিএনপি সরকারের এটা ছিল প্রজেক্ট, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এটা নিয়ে কাজ করবে, এখন আমরা বলেও লাভ নাই। কিন্তু এখন নতুন একটা প্রজেক্ট এসেছে, যে প্রজেক্টের একটা গ্যাস যেটা খুবই দামি গ্যাস, মিথেন গ্যাস মেবি, আমার জানা মতে যতটুকু, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, পরীক্ষা নিরীক্ষা চলছে, জয়প্রাট সদরে পরীক্ষা হয়ে গেছে, এটা চলে যাচ্ছে পর্যায়ক্রমে জেলার আশেপাশে কতদূর পর্যন্ত গ্যাসটা আছে, এই গ্যাসটা উঠানোর জন্য চেষ্টা চলছে। এবং বহু ম্যাটেরিয়ালস এখানে পড়েছে যেটা দেখেছি, এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। ইনশাল্লাহ যদি এই চুনাপাথরও না হয়, যদি এই যে উন্নত মানের গ্যাস কিংবা মিথেন গ্যাস যেটাই হোক, কিংবা আমাদের জ্বালানি গ্যাস হোক, যেটাই উঠবে, এটা যদি সাকসেসফুলি হয় তাহলে আমাদের জয়প্রাটবাসী সহ গোটা দেশ আমরা উপকৃত হব, এটা আমার আশা। এটি কি আমি একটু জেলা আমিরের কাছে আসতে চাই। এই যে চুনাপাথরের বিষয়টি, আপনি যদি একটু মাইক্রোফোনটা নেন, আশা, সীমাবদ্ধতা, বা আমরা ইশতেহারেই বলবো, আসলে কি কোনো কাজ হবে কিনা সামনে? বিএনপির আহ্বায়ক যেমনটি বললেন, আপনিও কি একই রকম কথা বলবেন, না আসলেই এটি নিয়ে কাজ করার মতো সদিচ্ছা আপনাদের আছে? আসলে এর সম্পর্কে সঠিক ধারণা আমার জানা নেই, তবে যতটুকু আমরা আগে থেকে জেনেছি যে চুনাপাথর প্রকল্পের উৎপাদন খরচ যা হবে তার চেয়ে উৎপাদন কম হবে, এ কারণেই বন্ধ হয়েছে বলে আমরা শুনেছি। তবে আমার মনে হয় এটা আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা দেখি তাহলে চুনাপাথর প্রকল্প চালু করা সম্ভব। এজন্য আগামীর সরকার, আমি বিশ্বাস করি যারাই সরকারে আসবে চুনাপাথর প্রকল্প নিয়ে তারা কাজ করবে বলে আমি বিশ্বাস করছি। ওকে, ধন্যবাদ। আমরা আবারও দর্শকদের কাছে যেতে চাই। আমার প্রশ্ন হচ্ছে জামাতে ইসলামী আমির মহোদয়ের কাছে, আপনারা এখন বলে বেড়াচ্ছেন যে আপনারা দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, আপনাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জামাতে ইসলামী শিবির ছাড়া চাকরি হয় না, তাহলে আপনারা দেশে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন? এটা একটু দয়া করে বলবেন। আপনাদের প্রতিষ্ঠানগুলোতে জামাত শিবির হতে হয় চাকরি করতে গেলে, কি বলবেন দর্শক যারা নাগরিক রয়েছে তাদের? যদিও জাতীয় ইস্যু, কিন্তু আমাদের প্রতিষ্ঠান বলতে কোনটা বোঝানো হয়েছে? যেমন ইসলামী ব্যাংক কোনো আমাদের প্রতিষ্ঠান নয়, এখানে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ করা হয়, পরীক্ষা হয়, সেখানে ভাইবা হয়, তারপর নিয়োগ হয়। এখানে কোনো আসলেই স্বজনপ্রীতি বা কোনো দলের হয় না, একেবারে নিরপেক্ষভাবেই হয়। যারা আসলে পরীক্ষা উত্তীর্ণ হয় তারা এখানে করতে পারে। আর যদি একটা ধরেন যে ইবনে সিনা, সেটাও আমাদের কোনো প্রতিষ্ঠান নয়, এটা হলো কয়েকজন ব্যক্তি মিলে প্রতিষ্ঠান করেছেন, সেখানেও এইভাবেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ করা হয়, সেখানে কোনো স্বজনপ্রীতি বা কোনো দলীয়করণ করা হয় না। ওকে, আমার ধারণা আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। উনি বলছেন যে একেবারে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে তারা লোক নিয়ে থাকে। আমি একটু জেলা বিএনপির আহ্বায়কের কাছে আসতে চাই। আমরা যখন সাধারণ নাগরিকদের সাথে কথা বলছিলাম গত দুদিন ধরে, তাদের মধ্যে অনেকের অভিযোগ আছে বিভিন্ন ইজারা হাটের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দোকানপাট, সরকারি জমি ব্যবহার করবার ক্ষেত্রে বিএনপির প্রতি এক ধরনের অভিযোগ আছে যে তারা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মতো অভিযোগও তারা বলছেন। এবং সেটি বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলার পরে তারা আসলে এই ধরনের অভিযোগ বলেছেন। এটি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে বিএনপি, আমরা জাতীয়ভাবে বা ঢাকার কথা যদি বলি, সেটি নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে, বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু জয়পুরহাটের পরিস্থিতিটা কি? আসলে বিএনপির সাথে কি চাঁদাবাজি সম্পৃক্ততা আছে কিনা জয়পুরহাটে? প্রথমে হাটের কথা বলি। হাট জয়প্রাট গুয়াহাটি, যেটা জয়প্রাটের যে হাট আছে, সে হাটে বিগত সরকারের সময় যেটা হাটে ছিল 3 কোটি টাকা, 3 কোটি সামথিং,
সেটা এবারে ডাক হয়েছে 9 কোটি সামথিং, আইটি ভ্যাট দিয়ে প্রায় 12 কোটি টাকা। সিন্ডিকেট তো ভেঙে গেছে। তা হাট বাজারে যে কথা বললেন এটা কোনো নয়, এটা টেন্ডার হয়েছে অ্যাজ ইউজুয়াল, টেন্ডারের মাধ্যমে XYZ যে পেয়েছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এটা একদম কোনো ফেয়ার ভাবে একদম ক্লিন এটা। আর চাঁদাবাজি, জায়গা দখল এটা যারা করে জায়গা দখল, এটা যখন পট পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনের পর যারা ডিপ্রাইভ ছিল, যাদের জায়গা দখল বেদখল দিয়েছে অন্য কেউ, সেটাতে আমার জানা মতে, কিন্তু কারো জায়গা অ্যাজ ইউজুয়ালি এরকম কেউ জায়গা দখল করেছে এরকম আমার জানা নেই। যদি জানা থাকে, বিএনপির পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি আছে, যারা এটার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে একদম সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের হুঁশিয়ারি, আমাদের চেয়ারম্যান সাহেবও এটা বলেছেন এবং আমরাও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে জায়গা দখল আর চাঁদাবাজি এটা নিজ দায়িত্বে যদি কেউ করে তার দায়িত্ব, কিন্তু দলীয় বিএনপি নেবে না। কিন্তু এরকম যারা হয়তো আমাদের জানা মতে না, তারাও নয়, যারা ছিল তারা সবাই দল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যদি সেটার সঙ্গে যদি অন্যভাবেও সম্পৃক্ত থাকে তাহলেও তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। আর যারা দল থেকে বের করে দেওয়া হবে তারা তো দলের নয়, যারা চাঁদাবাজ তারা দলেরও নয়, কোনো গোষ্ঠীর নয়, তারা চাঁদাবাজি। তারা যে সরকারি থাকুক তাদের সঙ্গে তাদের লেজুর ভিত্তি থাকে, তাদের সঙ্গে সিন্ডিকেট করেই তারা এই কাজগুলো করে। বিএনপির পরবর্তীতে সরকার গঠন করলে আমি একটা কথা বলতে চাই যে লগি বৈঠাতে যে অন্যায় অত্যাচার করেছে, তারা যে চাঁদাবাজি করেছে, তার রিয়াকশন কিন্তু 2000 গুণ হয়েছে। পরবর্তী যদি সরকারে এসে যারাই আসবে, আমরা আসি যে আসুক, সেই রিয়াকশনটা কিন্তু কত হাজার গুণ বেশি হবে সেটা জানে না। এটা যদি জানতো কিংবা জানে কোনো নেতাকর্মীরা, তাহলে আজ থেকে নয়, আমরা আগামী নির্বাচন নয়, আগামী সারা জীবন এই দেশের মানুষের জন্য কাজ করব, এটাই আমাদের ব্রত হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু এনসিপির নেতার কাছে আসতে চাই, উমর আলী বাবু। আপনি তো দীর্ঘদিন আমরা দেখেছি আপনার পায়েও ক্ষত রয়েছে, দীর্ঘদিন যাবত আপনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং এর আগে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথেও আপনি যুক্ত ছিলেন। এরপরে এনসিপিতে আপনি এখন দায়িত্ব পালন করছেন। কি মনে হয়, মানে আগামী নির্বাচনে জয়পুরহাট থেকে এনসিপি কি প্রার্থী দিবে কিনা? মানে যদি এনসিপির এই রেজিস্ট্রেশন বা শাপলা নিয়ে যে ধরনের জটিলতা চলছে সেগুলো সমাধান হয়ে নির্বাচনে আসে, কি মনে হয় আপনার পরিকল্পনা কি? আমাদের মূলত 2টি উপজেলায় এখনো কমিটি গঠন বাকি আছে, কালাই এবং আক্কেলপুরে। এই 2টা কমিটি আমাদের ইমিডিয়েট 2-1 দিনের মধ্যেই পাবলিশড হবে ইনশাল্লাহ। হওয়ার পরে আমরা জেলা আহ্বায়ক কমিটি নিয়ে আমরা কাজ করব। গত 20 তারিখে আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিজ আলম আমাদের এসেছিলেন। আমরা আশা করি যে আমাদের যারা হেভিওয়েট প্রার্থী আছে বা আমাদের এনসিপির ব্যানারে নির্বাচন করতে চাই, এরকম প্রার্থী আমরা সার্চ করছি, যাদেরকে ভালো মনে হবে ক্লিন ইমেজের, সেগুলো আমরা রেফার করব। আমাদের সাংগঠনিক কাঠামো প্রক্রিয়া শেষ হয়ে গেলে সেন্ট্রাল থেকেই আমাদের প্রার্থী চূড়ান্ত হবে। মানে আপনাদের পরিকল্পনা আছে নির্বাচন করার? ওকে, ধন্যবাদ। আমি একটু জামাতের আমিরের কাছে আসতে চাই। বিভিন্ন রকমের আলাপ আলোচনা হচ্ছে, জামাতের নিয়েও আলোচনা চলছে। কি মনে হয় সামনের নির্বাচনের ক্ষেত্রে জামাত আসলে কি ফ্যাক্টর হইতে পারে? মানে যেহেতু বিএনপি থেকে বলা হলো প্রধান প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে তারা জামাতকেই ভাবছে, আপনার বক্তব্যকে, আপনার পরিকল্পনা কি নির্বাচন নিয়ে? আপনারা কি করতে চান, বা আপনাদের তো প্রার্থী মনোনয়ন দেওয়া হয়ে গেছে, পরবর্তী পরিকল্পনা কি? বাংলাদেশ জামাত ইসলামের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক দল, এজন্য আমাদের মতামত দেওয়ার জন্য যে ভোটার যারা, তারা ভোটার মতামত দিয়েছেন, পার্লামেন্টের এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে 1 বছর আগে আমাদের প্রার্থী ঘোষণা করেছেন। আমরা ময়দানে এখন কাজ করছি, একবার তৃণমূল পর জনগণের কাছে কাজ করছি। আমরা আশা করি যে আমরা এই 2টো আসনেই জনগণের রায়ে আমরা নির্বাচিত হতে পারবো ইনশাআল্লাহ। আর আগামী দিনে সরকার গঠন করলে আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামী টার্গেট করেছে। এবং এই জন্য আমরা এই কথাও বলি যে আমাদের কোনো সমর্থক কোথাও যে চাঁদাবাজি করতে যায় তাহলে পুলিশকে লাগবে না, আমরা তাকে অ্যারেস্ট করে পুলিশ হাতে তুলে দেবো। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারির কাছে আসতে চাই। আপনার নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা কি, যদি এককভাবে নির্বাচন করতে হয়?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি এককভাবে নির্বাচন করতে হয় তো আমরা তো এখন থেকেই মাঠে কাজ করে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি এককভাবে নির্বাচন করলেও আমরা মাঠে থাকবো, ইনশাল্লাহ নির্বাচন করব। জয় পরাজয় আল্লাহ তাআলার হাতে। পাশাপাশি আমরা সর্বাত্মক এবং স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। ওকে, একদম শেষ প্রশ্ন বিএনপির জেলা আহ্বায়কের কাছ থেকে আমি প্রশ্নটা নিয়ে শেষ করতে চাই। জামাতের যিনি আমির তিনি বলছিলেন যে দুটি আসনেই তারা আসলে জয়ের ব্যাপারে নিশ্চিত, তারা মানে আশাবাদী। আমি একটু তার সাথে যুক্ত করে দিতে চাই, গত স্বাধীনতার পর থেকে এই 8-এর নির্বাচন পর্যন্ত যদি বলি, অর্থাৎ 14 পর্যন্ত এই জয়পুরহাটের আসনে বিএনপির আধিপত্য আমরা দেখেছি, নির্বাচিত তারা হয়েছেন বিএনপি থেকে। গত 14 বা 15 বছরের পরে আজকে যখন নতুন একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আমরা সাধারণ মানুষের কাছে দেখছি যে বিএনপির সাথে জামাতে ইসলামের প্রার্থীদেরকে বা জামাতের যে জনপ্রিয়তা সেটি আমরাও টের পেয়েছি। এই 15-16 বছরে কি এমন ঘটে গেল যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, বা বিএনপি কেন পিছিয়ে পড়ছে, বিএনপির অন্তর্কন্দলের কথা আমরা শুনছি, সবকিছু মিলে আপনি যদি শেষে কিছু বলেন। বিএনপির অন্তর্কন্দল বলতে কেউ কিছু নেই। কারণ হলো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে গত 2 দিন আগে ঢাকাতে ডেকেছিল, ডেকে আমাদের সঙ্গে যে কথা হয়েছে যাকে প্রার্থী দিবে তার সঙ্গে কাজ করতে হবে এবং আমরা সেটাতে একমত। এটা 1 নম্বর। আর 2টা আসনে আপনি প্রশ্ন করেছেন যে স্বাধীনতার পর থেকে কোনোদিন হারে নাই, এই 2টা আসনে বিএনপি ইনশাল্লাহ জিতবে। কারণ হলো আমাদের সব কিছু সলিউশন হয়ে গেছে, আমাদের প্রার্থী সিলেকশন হয় নাই। সিলেকশন হলেই আপনারা দেখবেন একই মঞ্চে একই সঙ্গে আমরা কাজ করব এবং জয়পুরহাট 2টি আসনে পুনরুদ্ধার করব। আমাদের এই 2টা আসন যেভাবে বলছেন, 2-এ তেমন সমস্যা নেই, 2-এ একদম ক্লিনভাবে বিএনপি জিতবেই। আর 1-এ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু এখানেও বলে রাখি আমাদের এই সদর আসনে কি পরিমাণ ভোটে বিএনপি জিতবে এটা নির্বাচনের পরে এটা জানতে পারবেন। কারণ হলো আমাদের কিছু হয়তো দূর থেকে সমস্যা, আমাদের গুপ্ত কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল গুপ্তভাবে, তেমনিভাবে এখানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই গুপ্ত মানুষগুলোকে আমরা সরাই দিলেই আমরা কিন্তু এই নির্বাচনে সুন্দরভাবে করতে পারবো। আর যেটা আপনার একটা প্রশ্ন গন্ধ আছে প্রশ্নে, যেটাতে কিছু গুপ্ত মানুষরা অ্যাড হয়ে গেছেন, আগে ছিল না, তারা কোথাও কারো মাধ্যমে অ্যাড হয়ে গেছেন। অ্যাড হয়ে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি যে যদি আমরা আসি তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। গুপ্ত মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে কারা? যখন আওয়ামী লীগ ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, তারা তাদের শেল্টারে হলে ছিল, আমাদের ছাত্রদল, মানে আপনি জামাত শিবিরকে বোঝাচ্ছেন? তাই ওকে, আমি শেষ, আপনার কথা বুঝতে পেরেছি। আমি একেবারে শেষ করবো আমরা আলোচনায় জামাতের আমিরের কাছ থেকে ওই প্রশ্নের উত্তরটা নিয়ে, গুপ্ত রাজনীতির বিষয় নিয়ে যে অভিযুক্তি তুলেছে জামাতের বিরুদ্ধে, সেটি নিয়ে আপনার বক্তব্যকে একেবারে শেষ প্রশ্ন সংক্ষেপে যদি আপনি উত্তর দেন। জয়পুরহাট নিয়ে প্রশ্নের উত্তর, জয়পুরহাটে আসলে গুপ্ত আন্দোলন বলতে কিছু আমাদের কারো ছিল না। কারণ হলো যে আমরা এই আন্দোলনে ময়দানে আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেমন বিএনপি আন্দোলন করেছে আমরাও করেছি, এবং আমাদের সে তখনও বলেছে যে আমার 14 জন শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের আহত হয়েছে, হাজার হাজার মানুষ জেলে কষ্টভোগ করেছে, শত শত ভাইয়েরা রিমান্ডে গেছে। সুতরাং গুপ্ত আন্দোলন আমাদের কেউ ছিল না, এখনও নেই। তবে এখন আওয়ামী লীগের ফ্যাসিস্টের কিছু লোক যারা আগেও অন্যায় করেছে, এখনও অন্যায় করার জন্য কারোর সাথে যুক্ত হতে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কথা হলো যে যারা দাগি তারা কোনোভাবেই যেন এই দলে ঢুকে অন্যায় করতে না পারে, এই জন্য আমরা সতর্ক আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের 4 জনকেই ধন্যবাদ। জামাতের আমির বারবার 2বার বলেছে যে 14 জনই জামাতের মারা গেছেন। এই কথাটা আমি উত্তর দিতে চেয়েছি, কিন্তু প্রশ্ন আসে নাই, এই জন্য উত্তর দিতে চাই নাই। এই 14 জনের মধ্যে বিএনপির নেতারাও আছে, যদি দেখতে চান সেই ডকুমেন্টস দেখাবো আমরা প্রত্যেকটা। মানে জামাতের যে 14 জন দাবি করছে তার মধ্যে বিএনপির নেতা আছে, বিএনপির অনেক ছাত্রদল আছে, যুবদল আছে, বিএনপির নেতৃবৃন্দ আছে। বিএনপির একদম প্রত্যেকটা আমরা অকেশনে তাদের বাসায় যাই, বিভিন্ন সময় তাদের অভাব দারিদ্রতার কথা বললে আমরা গিফটগুলো দিয়ে আসি। যদি আপনারা দেখতে চান তাহলে আমরা দেখাবো। এই 14 জন সাধারণ মানুষ সহ বিএনপি সমর্থিত আছে, জামাত ইসলামের আছে।
মানে সব মিলে 14 জনের যে দাবি সেটি এই সঠিক। আন্দোলনের একদম বিএনপি জামাত আন্দোলন ছিল 14 সালের, এই আন্দোলনে সবাই কিন্তু নিহত হয়েছে, বিএনপি এবং জামাত। কিন্তু একক দাবি করাটা এটা মানে আমার। আপনি কি কোনো উত্তর দিতে চান এই বিষয়ে? আমার জানা মতে এই শহীদ পরিবারের সদস্যরা আমাদেরই সদস্য ছিল, তবে হ্যাঁ সমর্থক পর্যায়ে যারা আছে তাদের ভিতরে যে কেউ থাকতে পারে, কিন্তু আমরা এই 14 শহীদ পরিবারের নিয়েই আমরা এখনও কাজ করি, তখনও করেছি। তবে হ্যাঁ বেগম খালেদা যে এসে এই পরিবারদেরকে অবশ্য তিনিও সহযোগিতা করে গেছেন আর কি। ওকে, আপনাকে আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা শুনছিলাম এতক্ষণ ধরে, নতুন করে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা বলছি যে গণতন্ত্র ফিরেছে এবং এই নির্বাচন নিয়ে গণমানুষের যে ভাবনা, সেই ভাবনা জানার যে প্রচেষ্টা সেটি আমাদের অব্যাহত থাকবে। দেখা হবে নতুন কোনো জেলায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি 26 নির্বাচন।